হ্যালো স্টুডেন্টস, আমরা আজ ক্লাস 7-এর সন্ধি পড়ব। তোমরা ক্লাস 5 এবং 6-এ সন্ধি পড়ে এসেছো। আশা করি সন্ধি শব্দের সঙ্গে তোমাদের একদম তোমরা জড়িত। সন্ধি শব্দটা কি, তার অর্থ কি, এগুলো জানো। তাও আমরা পুরনো পড়া একটু রিভাইজ করে নিচ্ছি। প্রথম কথা হলো সন্ধিটা কি, সন্ধি শব্দের অর্থ কি। দেখো আমি এখানে লিখে রেখেছি, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। কার সঙ্গে কার মিলন? সন্ধি শব্দ, সন্ধি অর্থাৎ বর্ণের সঙ্গে বর্ণের মিলন। একটি বর্ণের সঙ্গে একটি বর্ণের মিলনই হলো সন্ধি। এই সন্ধিকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা স্বরসন্ধি, যেটা তোমরা ক্লাস 5-এ এবং ক্লাস 6-এ পড়ে এসেছো। এরপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। আর 3 নম্বর আমরা পাবো, তোমরা ক্লাস 8-এ গিয়ে পড়বে, সেটা হলো বিসর্গ সন্ধি। অর্থাৎ আমাদের এই সন্ধিকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি আর একটা বিসর্গ সন্ধি। তোমরা স্বরসন্ধি পড়ে এসেছো। স্বরসন্ধি কি ছিল? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা বলি স্বরসন্ধি। যেমন বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। শ্রী যুক্ত ইস, শ্রী। সেগুলো তোমরা পড়ে এসেছো স্বরসন্ধিতে। আমরা আজকে পড়বো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি পড়তে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ কোনগুলো। ব্যঞ্জন বর্ণ আমরা সবাই জানি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হলো ব্যঞ্জন বর্ণ, তাই তো? এবং এটাও আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে এবার আমরা জানবো যে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন সন্ধি কাকে বলে মাথায় রাখতে হবে। ব্যঞ্জন সন্ধি হলো স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের, অর্থাৎ প্রথমটা স্বরবর্ণ, পরেরটা ব্যঞ্জন বর্ণ, অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে, ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ প্রথমটা যদি স্বরবর্ণ থাকে, পরেরটা ব্যঞ্জন বর্ণ থাকবে, অথবা আগেরটা যদি ব্যঞ্জন বর্ণ থাকে, পরেরটা স্বরবর্ণ থাকতে পারে, আবার এপাশেও ব্যঞ্জন বর্ণ, ওদিকেও ব্যঞ্জন বর্ণ। এইভাবে এই দুটো যখন এই বর্ণের মিলন হবে, মিলিত হয়ে যে রূপ পাবে, সেটাকেই আমরা বলছি ব্যঞ্জন সন্ধি। যেমন একটা আমরা উদাহরণ দিতে পারি, তোমরা সবসময় যেটা পাও সেটা হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্র, চলচ্চিত্র মানে সিনেমা। তোমরা সবসময় এটা দেখো, জানো, এটা তোমরা খুব শব্দটার সঙ্গেও পরিচিত, সেই জন্যই চলচ্চিত্র শব্দটা বেছে নিলাম। এটা কিভাবে আমরা, দেখো কিভাবে এটা আমরা ভাগ করি। আমরা কিভাবে বলি? চলত যুক্ত চিত্র হলো চলচ্চিত্র। এখানে খণ্ডের ত মানে কি আমরা সবাই জানি, এগুলো তোমরা বর্ণ বিশ্লেষণেও শিখে এসেছো। খণ্ডের ত মানে হলো তয় হসন্ত, হাপ ত। তো এটা হচ্ছে চলচ্চিত্র। তো আমাদের তাহলে মনে রাখতে হবে ব্যঞ্জন সন্ধি বলতে আমরা কি বুঝি। ব্যঞ্জন সন্ধি বলতে আমরা বুঝি স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলন, তাকেই আমরা বলি ব্যঞ্জন সন্ধি। আর একটা জিনিস আমাদের জানতে হবে এই ব্যঞ্জন সন্ধি পড়তে গেলে, সেটা হলো বর্গ, বর্গীয় বর্ণ। তোমরা মনে করে দেখো, তোমরা ক্লাস 5-এ পড়ে এসেছো বর্গীয় বর্ণের কথা। বর্গীয় বর্ণ আমি এগুলো আগে বলে দিচ্ছি, তাহলে আমরা যখন সন্ধি পড়বো তখন আমাদের বুঝতে সুবিধা হবে। বর্গীয় বর্ণ কোনগুলোকে বলে? ক থেকে ম পর্যন্ত যে এই 25টি ব্যঞ্জন, ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন
যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের এই মুখবিবর মানে মুখের ভেতরের কোনো না কোনো অংশ জিহ্বাটা স্পর্শ করে। তাই এই ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে আমরা বলি স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। কেন বর্গীয় বর্ণ বলছি? এদের তো স্পর্শ বর্ণ বলতাম, কেন বর্গীয় বর্ণ বলছি? তার কারণ এই যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এদেরকে আমরা 5টা বর্গে ভাগ করি। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এই প্রত্যেকটা বর্গের আন্ডারে 5টা করে বর্ণ রয়েছে। ক বর্গের মধ্যে কি কি রয়েছে? ক, খ, গ, ঘ, উ। চ বর্গতে চ, ছ, বর্গের জ, ঝ এবং ইয়। টতে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ততে ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গতে প, ফ, ব, ভ এবং ম। এই 25টি বর্ণকে আমরা বলি বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণ দেখো, ক হলো প্রথম বর্ণ, খ হলো দ্বিতীয়, গ হলো তৃতীয়, ঘ হলো চতুর্থ এবং উ হলো পঞ্চম। তো এই 5টি প্রত্যেকটা বর্গরই এই প্রত্যেকটার বর্ণকে ভাগ করা আছে। এবং এই যে আমি বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো আমাদের পরবর্তীকালে যখন আমরা ব্যঞ্জন সন্ধি করব তখন আমাদের এই কাজে লাগবে, বর্গীয় বর্ণ আমাদের কাজে লাগবে। তাই আমরা প্রথমে কি জেনে নিলাম? ব্যঞ্জন সন্ধি কাকে বলে। প্রথমে জানলাম সন্ধি কাকে বলে, সন্ধির কটি ভাগ। তারপরে আমরা জানলাম ব্যঞ্জন সন্ধি কাকে বলে এবং তারপরে আমরা জানলাম ব্যঞ্জন সন্ধি পড়তে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বর্গীয় বর্ণ। সেই বর্গীয় বর্ণ কাকে বলে সেটা আমরা শিখে নিলাম। এরপরে আমরা ব্যঞ্জন সন্ধিতে প্রবেশ করব। তোমরা তোমাদের বই খোলা রেখো। এবার তোমাদের বই খোলা রাখলে তোমাদের সুবিধা হবে আরো বুঝতে। দেখো, আমরা বলছি যে এখানেই রয়েছে তোমাদের পেজ নাম্বার 2-তে, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এটা আমরা আগেই পড়েছি। এবার আমরা যখন বলেছিলাম যে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ প্রথমেরটা স্বরবর্ণ থাকবে এবং পরেরটা কি থাকবে? ব্যঞ্জন বর্ণ। পরেরটা থাকবে ব্যঞ্জন বর্ণ, এর মিলনে হবে ব্যঞ্জন সন্ধি। আমরা প্রথমে এটা পড়ব। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে ব্যঞ্জন সন্ধি হচ্ছে সেটা আমরা পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, যেমন দেখো প্রথমে আছে স যুক্ত ছন্দ। দেখো, স মিন্স এখানে কি আছে? অ আছে। আর এখানে কি আছে? ছ মানেও ছ, তাই তো? তাহলে প্রথমেই হচ্ছে অ প্লাস ছ ইজুকাল টু কি হয়ে যাচ্ছে? ছয়। স এর মধ্যে কি আছে? স। কেন তোমরা বলবে ম্যাম এখানে তো ব আছে, তা নয়, এটা আমরা উচ্চারণ করছি স, তো সেই ক্ষেত্রে সতে অ আছে এবং ছ, এটা আমরা কিন্তু ছ বলছি, সেই ক্ষেত্রে ছ আছে। তখন এই স এর সঙ্গে অ এর সঙ্গে ছ মিলে হয়ে যাচ্ছে ছয়। তো তখন আমাদের এটা ব্যঞ্জন সন্ধিতে কি হচ্ছে? স ছন্দ, অর্থাৎ এটা ছয় হয়ে গেল। ঠিক এইভাবেই আমাদের দেখো বট যুক্ত ছায়া ইজুকাল টু কি হয়ে যাবে? অ এর সঙ্গে ছ যুক্ত হলে কি হয়ে যাচ্ছে? বট
আমাদের আরো উদাহরণ দেওয়া আছে। প্র যুক্ত ছদ, কি হয়ে গেল, অয়ের সঙ্গে ছ যুক্ত হয়ে গেল ছয় ছয়, তাই প্রচ্ছদ। তারপরে দেখো উদাহরণ দেওয়া আছে বি যুক্ত ছিন্ন বিচ্ছিন্ন, অর্থাৎ আমরা প্রত্যেকটাই এখানে দেখতে পাচ্ছি আ যুক্ত ছাদন আচ্ছাদন, অর্থাৎ অয়ের সঙ্গে বা আয়ের সঙ্গে বা হর্ষইয়ের সঙ্গে বা হর্ষয়ের সঙ্গে সবকিছুর সঙ্গেই যে স্বরদ যে ধ্বনি অ আ হর্ষই এগুলো বা হর্ষ এগুলোর সঙ্গে যখন ছ যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ছয় ছয়। অর্থাৎ আমরা কি বলছি, স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে সন্ধিতে ছয় ছয় হয়ে যায়। তাহলে আমরা এটা থেকে কি সূত্র শিখছি, এটা তোমরা খাতায় নোট করে রাখবে। 1 নম্বর, যে স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে ছয় ছয় হয়ে যায়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। এখানে দেখো আরো উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো অ আ হর্ষই হর্ষ, অর্থাৎ অন্যান্য গুলো বলছে না, এই যে স্বরবর্ণটার উদাহরণ কি কি দিয়ে রাখছে, অ আ হর্ষই আর হর্ষ, অ আ হর্ষই আর হর্ষ, এই স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে সেটা ব্যঞ্জন সন্ধিতে গিয়ে হয়ে যাচ্ছে কি ছয় ছয়। এখানে আরো উদাহরণ দেওয়া আছে তরু যুক্ত ছায়া তরুচ্ছায়া, মধু যুক্ত ছন্দা মধুচ্ছন্দা, পরি যুক্ত ছদ পরিচ্ছদ, পরি যুক্ত ছন্ন পরিচ্ছন্ন। অর্থাৎ আমরা এটা দেখতে পেলাম যে যদি স্বরবর্ণের পর ছ থাকে তাহলে সন্ধিতে তার ছয় ছয় পরিণত হয়ে যায়। এটা আমাদের 1 নম্বর গেল। অর্থাৎ প্রথমে যদি স্বরবর্ণ থাকে এবং পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেটা সেই ব্যঞ্জন সন্ধিটা হলো। এরপরে আমরা যেটা করব সেটা ঠিক উল্টে যাবে। অর্থাৎ আমরা বলেছিলাম আগেই যে ব্যঞ্জন বর্ণ আগে থাকবে, পরেরটা স্বরবর্ণ। অর্থাৎ প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকলো প্লাস এখানে স্বরবর্ণ ইজুকাল টু ব্যঞ্জন সন্ধি হচ্ছে, ইজুকাল টু ব্যঞ্জন সন্ধি হচ্ছে। এবার এই উদাহরণে দেখো আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা বলেছিলাম বর্গ, বর্গের কথা আগেই আমরা বলেছিলাম, বর্গীয় বর্ণ ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক থেকে ম অবধি হচ্ছে 25টা স্পর্শ বর্ণ, সেগুলোকে আমরা 5টা বর্গে ভাগ করছি। সেই বর্গীয় বর্ণগুলো এবার আমাদের কাজে লাগবে। ক থেকে উ পর্যন্ত এই 5টি বর্ণকে আমরা কি বলছি, ক বর্গতে ধরছি। তাহলে বলা হচ্ছে যে দেখো যদি মানে এই ক চ ট ত প এই যে বর্গগুলো, এই বর্গগুলোর পর যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে প্রথম বর্ণের স্থানে ওই বর্গের তৃতীয় বর্ণ হয়। আমরা কি বলছি যে ক চ ট ত প এই বর্গগুলোর যদি বর্ণ থাকে, এই বর্গ দেখো তোমাদের 2 নম্বর লেখা আছে বর্গের প্রথম বর্ণ কোনগুলো, ক চ ট ত প, এই বর্ণের পর যদি কোনো স্বরবর্ণ থাকে, এগুলো ব্যঞ্জন, এগুলোর পর যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে যখন এখানে ইজুকাল টু দিয়ে হবে তখন এই বর্ণটা বর্গের তৃতীয় বর্ণ, ক বর্গের তৃতীয় বর্ণ কি গ, চ বর্গের তৃতীয় বর্ণ কি বর্গের জ, ট বর্গের তৃতীয় বর্ণ কি ড, ত বর্গের তৃতীয় বর্ণ কি দ, প বর্গের তৃতীয় বর্ণ কি ব। অর্থাৎ এই তৃতীয় বর্ণগুলো হয়ে যাবে। যেমন এখানে আমরা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এবার উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। ভাবো আমি বললাম দিক যুক্ত অন্ত, লক্ষ্য করে দেখো কয় হসন্ত আছে। এবার তোমরা বলবে কেন ম্যাম হসন্ত আছে, কারণ আমরা জানি ব্যঞ্জন ধ্বনি কখনো স্বরবর্ণ ছাড়া, স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না, কিন্তু এখন স্বরধ্বনি এখানে নেই বলে
যখন স্বরধ্বনি দেওয়া থাকে না তখন ব্যঞ্জন ধ্বনিতে হসন্ত চিহ্ন ব্যবহার হয়। তো এখানে স্বরধ্বনি রয়েছে, দেখো ব্যঞ্জন বর্ণ রয়েছে এখানে, আর এখানে স্বরবর্ণ অ আছে। তো এই যে ক রয়েছে, তাহলে এখানে ইজুকাল টু দিয়ে আমরা কি বলেছিলাম, এই ক বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে। ক বর্গের তৃতীয় বর্ণ মানে কি, গ। তাহলে এটা কি হয়ে যাবে, দি, কটা গ হয়ে গেল দিগন্ত। দিগন্ত, কটা গ হয়ে গেল। এরকম আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, নিচ, নিচ যুক্ত অন্ত। এখানে দেখো চ আছে, চ এর তৃতীয় বর্ণ কি, চ, ছ, বর্গীয় জ, তাহলে বর্গীয় জ হয়ে যাবে চটা। তাহলে কি হবে, নি যন্ত। আশা করি বুঝতে পারছো ভিডিও দেখে। এরপরে অনলাইন ক্লাসেও আমরা এটা আলাদা করে আবার বুঝবো। এরপর এরকম ভাবে, অর্থাৎ যেখানে ক থাকলে গ হবে, চ থাকলে বর্গীয় জ হবে, আমরা বলেছিলাম প থাকলে ব হয়ে যাবে, ট থাকলে ড হয়ে যাবে, এইভাবে কিন্তু তৃতীয় বর্ণ হয়ে যাবে। এখানে তোমাদের উদাহরণও দেওয়া আছে, বাক যুক্ত আড়ম্বর বাগাড়ম্বর, প্রাক যুক্ত উক্ত প্রাগুক্ত, ষট যুক্ত আনন ষড়ানন, সুপ যুক্ত অন্ত শুবন্ত। দেখো সুপ, সুপ যুক্ত অন্ত, এই যে বলেছিলাম পটা কি হয়ে যাবে, ব হয়ে যাবে, এখানে গিয়ে কি হচ্ছে, ব হয়ে গেল শুবন্ত। আশা করি বুঝতে পেরেছো এই অবধি। তাহলে আমরা 2 নম্বর অবধি এখন বুঝলাম। কি কি বুঝলাম, প্রথমে আমরা বুঝলাম সন্ধি কাকে বলে, তারপর আমরা পড়লাম স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, বর্গীয় বর্ণ কাকে বলে আমরা জানলাম। এরপরে আমরা দেখলাম আগে স্বরবর্ণ পরে ব্যঞ্জন বর্ণ থাকলে কিভাবে হচ্ছে, আগে স্বরবর্ণ আর পরে ব্যঞ্জন বর্ণে ছ থাকলে সেটা চয় ছয় হয়ে যাচ্ছে। তারপরে আমরা পেলাম আগে ব্যঞ্জন বর্ণ পরে স্বরবর্ণ থাকলে যে বর্গীয় বর্ণ যেটা থাকবে, সেই বর্গীয় বর্ণের প্রথম বর্ণটা থাকলে সেটা গিয়ে বর্গীয় বর্ণের তৃতীয় বর্ণতে পরিণত হবে। এই অবধি আমরা পড়লাম। এই নাম্বার 2 অবধি তোমরা সবাই পড়বে বাড়িতে। এর পরের ভিডিওতে আমরা পরের অংশ আলোচনা করব। ঠিক আছে, আবার অনলাইন ক্লাসেও আমি আবার বোঝাবো তোমাদেরকে। তোমরা এইটুকু বুঝতে না পারলেও আমাকে জানাবে নিশ্চয়ই ক্লাস টিচারের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ।